হৃৎপিণ্ডের চারটা প্রকোষ্ঠ আছে। উপরের দুইটা প্রকোষ্ঠকে বলা হয় অলিন্দ, নিচের দুই প্রকোষ্ঠকে বলা হয় নীলন। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। আমার স্ক্রিন দেখেই তোমরা কিন্তু অলরেডি বুঝে গেছো যে আজকে ক্লাসটা কার উপর হতে চলেছে। হ্যাঁ, আজকে ক্লাসটা হতে চলেছে হৃৎপিণ্ডের উপরে, একটা ধামাকা ক্লাস। তাহলে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার আমন্ত্রণ রইল। চলো আমরা আজকে পড়বো হৃৎপিণ্ড গঠন, হৃৎপিণ্ডের গঠন কেমন এবং হৃৎপিণ্ডের মধ্য দিয়ে সারা দেহে কিভাবে রক্ত সঞ্চালন হয়, এই বিষয়ে আজকে বিস্তারিত ক্লাস থাকছে। দেখো, আমি পাশে একটা চিত্র এঁকে রেখেছি। সময় স্বল্পতার কারণে আমি আগেই চিত্র অঙ্কন করে রেখেছি, যেহেতু এই চিত্র অঙ্কন করতে একটু সময় লাগে আর ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সো ভিডিওটা ছোট হওয়ার সুবিধার্থে কিন্তু আমি একটা চিত্র আগে থেকেই অঙ্কন করে রেখেছি। হৃৎপিণ্ড সংক্রান্ত যদি আমরা আলোচনা করতে চাই, প্রথমে আসলে আমাকে জানতে হবে হৃৎপিণ্ড জিনিসটা কেমন। দেখো, হৃৎপিণ্ড কিন্তু একটা ফাঁপা ত্রিকোণাকার অঙ্গ, তাই না? এটা ত্রিকোণাকার। দেখো, এই পাশটা কিন্তু একটু প্রশস্ত এবং নিচের দিকে থাকে একটু ত্রিভুজের মতো কি হবে, একটু সরু। এই জন্য হৃৎপিণ্ডের যে আকৃতি, সেখানে বলা আছে হৃৎপিণ্ড ত্রিকোণাকার একটি ফাঁপা অঙ্গ। এবং হৃৎপিণ্ডের অবস্থানটা কোথায়? হৃৎপিণ্ডের অবস্থান আমাদের বাম পাশে, বুকের বাম পাশে, দুই ফুসফুসের মাঝে এবং নিচের দিকে অবস্থিত। তাহলে আমাদের দুইটা ফুসফুস আছে, ডান ফুসফুস এবং বাম ফুসফুস। এই বাম ফুসফুসের নিচের দিকে আমাদের কিন্তু হার্ট অবস্থিত। তাহলে প্রথম কথা কি বললাম? হৃৎপিণ্ড আমাদের একটা ত্রিকোণাকার ফাঁপা অঙ্গ, যেটা দুই ফুসফুসের মাঝে বাম সাইডে অবস্থিত। এবং এই হৃৎপিণ্ডর ক্রমাগত সংকোচন এবং প্রসারণের ফলে কিন্তু আসলে সারা দেহে রক্ত সঞ্চালন হয়। এটা আমরা পরের টপিকসে পড়বো। তবে এখন আমরা জানবো যে হৃৎপিণ্ডর গঠনটা কেমন, হৃৎপিণ্ড কি কি দিয়ে তৈরি। তাহলে চলো শুরুতে আমরা হৃৎপিণ্ড সংক্রান্ত একটু স্টাডি করে নিই। তাহলে প্রথম কথা হলো, হৃৎপিণ্ডের চারপাশে কি আছে ভাইয়া বলতো? হৃৎপিণ্ডের চারপাশে একটা আবরণ আছে, পাতলা একটা আবরণ আছে। আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের বাইরে কিন্তু একটা আবরণ আছে। যেমন ফুসফুসের বাইরে একটা আবরণ আছে, তাকে আমরা বলি প্লুরা। তাহলে হৃৎপিণ্ডের চারপাশে যে আবরণটা থাকবে, এর নামটা কি? এর নামটা হচ্ছে পেরিকার্ডিয়াম। তাহলে হৃৎপিণ্ডের চারপাশের যে আবরণ, একে বলতেছি কি আমরা? পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়াম, ওকে। দেখো, পেরি কথার অর্থ কি? পেরি কথাটার অর্থ হচ্ছে চারপাশ, আর এই কার্ডিয়াম কথাটা আসছে হচ্ছে হৃৎপিণ্ড থেকে। দেখো, হাসপাতালে গেলে তোমরা কিন্তু দেখবা যে কার্ডিওলজি বিভাগ, অর্থাৎ এখানে শুধুমাত্র কি হার্ট সংক্রান্ত চিকিৎসা প্রদান করা হয়। সো পেরি কথার অর্থ চারপাশ। তোমরা বৃত্ত পড়ছো, পেরিমিটার, পরিধি। তাহলে পেরিমিটার থেকে এই যে পেরি কথাটা আসছে, পেরি মানে চারপাশ। তার মানে কি? হৃৎপিণ্ড, পেরি মানে যদি চারপাশ হয় বা চতুর্দিক হয়, এবং কার্ডিয়াম কথাটার অর্থ যদি হৃৎপিণ্ড হয়, তার মানে আমরা বলতেই পারি যে পেরিকার্ডিয়াম এর কথার অর্থ হৃৎপিণ্ডের চারপাশ। তার হৃৎপিণ্ডের একটা পাতলা আবরণ আছে, এই আবরণটাকে বললাম কি আমরা? পেরিকার্ডিয়াম। ওকে। তাহলে প্রথম একটা জিনিস কিন্তু আমরা শিখে গেলাম যে হৃৎপিণ্ডের চারপাশ দিয়ে যে পাতলা একটা আবরণ আছে, একে বললাম আমরা পেরিকার্ডিয়াম। এরপর হৃৎপিণ্ডের স্তর আছে তিনটা। কয়টা স্তর আছে বলতো? হৃৎপিণ্ডের যে স্তরটা, সেই স্তর হচ্ছে তিনটা। একটাকে বলা হয় এপিকার্ডিয়াম। এপি কথার অর্থ হচ্ছে বাহিরে, কার্ডিয়াম কথাটা আসছে হচ্ছে হৃৎপিণ্ড থেকে, হার্ট থেকে। তার মানে কি? হৃৎপিণ্ডের বাহিরের যে স্তরটা আছে, এই স্তরটাকে বলি আমরা এপিকার্ডিয়াম। তাহলে চলো একটা একটা করে আমরা একটা অংশ লিখে ফেলি যে হৃৎপিণ্ডের বাহিরের স্তর। দেখো, এই যে বাহিরের দিকে যে স্তরটা আছে, এই বাহিরের স্তরটাকে বলি আমরা এপিকার্ডিয়াম। একটু আগেই কিন্তু আমরা বলেছি যে এপি কথার অর্থ বাহিরে, তার মানে এটা হচ্ছে বাহিরের স্তর। মাঝখানে যে স্তরটা আছে ভাইয়া, এই স্তরটার নাম হচ্ছে কি? মায়োকার্ডিয়াম। তাহলে এটাকে কি বলি আমরা? মায়োকার্ডিয়াম। মায়োকার্ডিয়াম, ওকে। মায়ো কথার অর্থ কি? মায়ো কথার অর্থ হচ্ছে মাঝে। মায়ো কথার অর্থ হচ্ছে মাঝে। তাহলে মায়োকার্ডিয়াম কথার অর্থ কি? মাঝের স্তর, হৃৎপিণ্ডের মাঝের স্তর। ওকে। এবার দেখো, একদম ভিতরের যে স্তরটা দেখা যাচ্ছে, এই যে ভিতরে যে স্তরটা দেখা যাচ্ছে, এই স্তরটার নাম হচ্ছে এন্ডোকার্ডিয়াম। এন্ডো মানেই হচ্ছে ভিতরে, তাহলে এই স্তরটাকে বলতেছি কি আমরা? এন্ডোকার্ডিয়াম। তাহলে চারটা ইনফরমেশন পাইলাম যে হৃৎপিণ্ডর
চারপাশে যে পাতলা আবরণটা থাকে এর নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। হৃৎপিণ্ডের তিনটা স্তর আছে, বাহিরের স্তরকে বলি আমরা এপিকার্ডিয়াম, মাঝেরটাকে বলি মায়োকার্ডিয়াম এবং ভিতরটাকে বলি এন্ডোকার্ডিয়াম। ওকে, হৃৎপিণ্ডের চারটা প্রকোষ্ঠ বা ঘর আছে, দেখো এই একটা প্রকোষ্ঠ, এই একটা প্রকোষ্ঠ, এই যে একটা প্রকোষ্ঠ, এই একটা প্রকোষ্ঠ। তার মানে মানব দেহের যে হৃৎপিণ্ড তার প্রকোষ্ঠ হচ্ছে চারটা, এই প্রকোষ্ঠগুলোর মধ্যেই রক্ত থাকে। তো উপরের যে দুইটা প্রকোষ্ঠ আছে এই প্রকোষ্ঠগুলোকে বলা হয় অলিন্দ, আর নিচের যে দুইটা প্রকোষ্ঠ থাকে এই দুইটা প্রকোষ্ঠকে বলা হয় নিলয়। মনে রাখবা, নিচে নিলয় থাকে, নিচে থেকে নিলয়, দেখো নিচে এটা কি হবে, এই দুইটাকে বলবো আমরা নিলয়, আর উপরের দুইটাকে বলবো আমরা অলিন্দ। তাহলে হৃৎপিণ্ডের চারটা প্রকোষ্ঠ আছে, উপরের দুইটা প্রকোষ্ঠকে বলা হয় ডান অলিন্দ ডান নিলয়, নিচের দুই প্রকোষ্ঠকে বলা হয় বাম অলিন্দ বাম নিলয়। এবার দেখো আমি লিখতেছি কিন্তু ডান পাশ দিয়ে, কিন্তু এই ঘরটা কি হবে বলতো, বাম। এই পাশে কি লিখবো, সব এই পাশে বাম, আর এই পাশে বাম, এই পাশটা হবে ডান। কেন? আমাদের চিত্রগুলোকে সর্বদাই অঙ্কীয় দেশ বরাবর দেখানো হয়। দেখো এই পাশে আমার যে পাশটা এটা কিন্তু এখন রাইট সাইড, তাই না? আর এই পাশটা হচ্ছে লেফট সাইড। সো আমি যখন লিখবো তখন দেখো যেটা আমার ডান পাশ হবে ওইটা হয়ে যাবে বাম, তার মানে এই অলিন্দটা কি হবে এখন বলতো, এটা হবে আমার বাম অলিন্দ, এইটাকে বলতেছি আমরা বাম অলিন্দ, তাই না? তাহলে এই পাশেরটা কি, এই পাশেরটা হচ্ছে আমার ডান অলিন্দ, তাহলে এটা হচ্ছে ডান অলিন্দ। ওকে, আর হৃৎপিণ্ডের চারটা প্রকোষ্ঠের মধ্যে দুইটা প্রকোষ্ঠ সম্পর্কে কিন্তু আমরা জেনে গেলাম। এবার নিচের যে দুইটা প্রকোষ্ঠ আছে বলছিলাম কি, নিচে কে থাকে, নিলয়, নিচে কে থাকে, নিলয়। তাহলে নিচের দুই প্রকোষ্ঠকে বলবো হচ্ছে নিলয়, এবং এই পাশেরটাকে বলবো আমরা, এই ঘরটুকুকে বলবো, এইটাকে বলবো আমরা হচ্ছে বাম নিলয়। তাহলে এটাকে বলবো আমরা বাম নিলয়, আর এই পাশেরটাকে বলবো আমরা ডান নিলয়। তাহলে এটা হচ্ছে আমার ডান নিলয়। ওকে, তাহলে হৃৎপিণ্ডের আবরণকে বলি পেরিকার্ডিয়াম। হৃৎপিণ্ডের তিনটা স্তর আছে, এন্ডোকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এপিকার্ডিয়াম। হৃৎপিণ্ডের চারটা ঘর বা প্রকোষ্ঠ আছে, সেই প্রকোষ্ঠগুলোকে অলিন্দ এবং নিলয় দ্বারা চিহ্নিত করা হয়। ওকে, এবার দেখো হৃৎপিণ্ডের মধ্যে আর কি জিনিস আছে। দেখো তো ভাইয়া, এই যে জায়গাটা, এই অলিন্দ থেকে এই নিলয়ে এবং এই অলিন্দ থেকে এই নিলয়ে রক্ত আসার একটা পথ আছে, এই পথ দুইটাকে বলা হয় কপাটিকা। পথকে কি বলা হয়, কপাটিকা। এবং মনে রাখবা, বাম অলিন্দ বাম নিলয়, দেখো ব ব বাম অলিন্দ বাম নিলয়, এর মাঝে যে কপাটিকা আছে এটাকে বলা হয় বাইকাস্পিড, বাইকাস্পিড কপাটিকা। এখন কথা হলো, বাইকাস্পিড কপাটিকা, বাই মানে কি, বাই কথার অর্থ হচ্ছে দুই, তাই না? বাই কথার অর্থ হচ্ছে দুই, তার মানে এই কপাটিকাতে পাল্লা কয়টা আছে, পাল্লা আছে দুইটা। অর্থাৎ এইটা যদি একটা কপাটিকা হয় এর মাঝ বরাবর দুইটা পথ দিয়ে কিন্তু রক্ত আসবে, দুইটা পাল্লা আছে। সুতরাং এই কপাটিকার নাম কি, বাইকাস্পিড কপাটিকা, কপাটিকা, বাইকাস্পিড কপাটিকা। তাহলে এই পাশে ডান অলিন্দ ডান নিলয়ের মাঝখানেও কিন্তু একটা পথ আছে, এই পথটার নাম কি হবে, এই পথটার নাম হলো ট্রাইকাস্পিড কপাটিকা। ওকে, তাহলে এই পাশেরটা, এই যে আমি চিহ্নিত করলাম এই অঞ্চলটা, এই অঞ্চলটার নাম হচ্ছে ট্রাইকাস্পিড কপাটিকা। তাহলে ট্রাই মানে কি, ট্রাই কথার অর্থ হচ্ছে তিন, আর কাস্পিড কপাটিকা, ট্রাইকাস্পিড কপাটিকা মানে তিন পাল্লা বিশিষ্ট কপাটিকা। তাহলে এটা হচ্ছে ট্রাইকাস্পিড কপাটিকা, ট্রাইকাস্পিড কপাটিকা, কপাটিকা। তাহলে দুইটা কপাটিকা পেয়ে গেলাম, একটা হচ্ছে বাম অলিন্দ বাম নিলয়, দেখো ব ব ব, মানে বাম অলিন্দ বাম নিলয় বাইকাস্পিড। আর ডান অলিন্দ ডান নিলয়ের মাঝখানে কি থাকবে, ট্রাইকাস্পিড কপাটিকা থাকবে। ওকে, আর কি আছে দেখো, এখানে আরো দুইটা কপাটিকা আছে, এই যে একটা কপাটিকা এবং এই পাশে একটা পথ আছে, এই যে একটা পথ, এই পাশের দুইটা কপাটিকাকে আমরা বলি অর্ধচন্দ্র আকৃতির কপাটিকা, তাই না? তাহলে এই দুইটা কপাটিকা কি বলবো আমরা, অর্ধচন্দ্র আকৃতির কপাটিকা। দেখো অর্ধ চাঁদ কেন, এটা বাঁকা, এরকম বাঁকা দেখা যায়, মানে পুরো চাঁদকে যদি তুমি এরকম আইডেন্টিফাই ভাগ করে ফেলো তাহলে কি হবে, এটা অর্ধেক চাঁদ দেখা যায় না, এই যে বাঁকা চাঁদ এবং এটা অর্ধ চাঁদ, এটাকে বলা হয় অর্ধচন্দ্র আকৃতির কপাটিকা বা সেমি লুনার ভাল। তবে এখানে মনে রাখবা,
বাইকাসপিড কপাটিকার অপর নাম কি বলতো? মাইটাল কপাটিকা। তাহলে এই কপাটিকার অপর নাম কি বলতো? মাইটাল কপাটিকা। তাহলে বাইকাসপিড কপাটিকার অপর নাম হচ্ছে মাইটাল কপাটিকা। ওকে, এবারে কপাটিকা শেষ, আর কি আছে বলতো? হৃৎপিণ্ড থেকে রক্ত সারা দেহে প্রবাহিত হবে। সো হৃৎপিণ্ড থেকে তুমি মনে রাখবা ভাইয়া, হৃৎপিণ্ড থেকে যে নালীটা বের হবে এবং সারা দেহে রক্ত ট্রান্সফার করবে, এটা কিন্তু ধমনী। মাথায় খুব সুন্দর করে আটকে নাও, যে নালীটা হৃৎপিণ্ড থেকে বের হবে এটা ধমনী, আর যে নালীটা হৃৎপিণ্ডে প্রবেশ করবে, সারা দেহ থেকে রক্ত নিয়ে হৃৎপিণ্ডে প্রবেশ করবে, ওইটাকে বলবো আমরা শিরা। তাহলে দেখো, এই যে হৃৎপিণ্ড থেকে এইগুলো বের হয়ে যাচ্ছে, এই পথ দিয়ে কি রক্তগুলো বের হয়ে যাচ্ছে, এই জন্য এইগুলাকে বলতেছি আমরা কি? ধমনী। এই যে এখানে দেখো, এইগুলোতে রক্ত বের হয়ে যাচ্ছে, এইগুলোতে রক্ত বের হয়ে যাচ্ছে, এটাকে বলতেছি আমরা ধমনী, তাই না? তাহলে এইগুলো হচ্ছে আমার ধমনী। আর এই পথ দিয়ে দেখো রক্ত প্রবেশ করে, এই পথ দিয়েও এর ভিতরে রক্ত প্রবেশ করতেছে, তাহলে এটা কি হবে? এটা শিরা। কারণ হৃৎপিণ্ডের ভিতরে যে নালীগুলো প্রবেশ করে এইগুলোকে বলি আমরা শিরা। তবে উপরেরটাকে বলবো আমরা ঊর্ধ্ব শিরা, তাই না? যেহেতু বড় বড় শিরা, এই জন্য কি বলবো? ঊর্ধ্ব মহাশিরা। বড় শিরা, তবে সেটা কি বড়, এই জন্য কি বলবো? ঊর্ধ্ব মহাশিরা, মহাশিরা, মহাশিরা। আর নিচেরটাকে বলবো আমরা হচ্ছে নিম্ন মহাশিরা, নিম্ন মহাশিরা, নিম্ন মহাশিরা। ওকে, তাহলে উপরেরটাকে বলি ঊর্ধ্ব মহাশিরা, নিচেরটাকে বলি আমরা নিম্ন মহাশিরা। এই শিরাগুলো পথে অ্যারো চিহ্ন খেয়াল করো, যে এই পথ দিয়ে কিন্তু রক্ত প্রবেশ করে, এই পথ দিয়ে রক্ত প্রবেশ করে, কিন্তু এই পথ দিয়ে রক্তগুলো দেহ থেকে মানে হৃৎপিণ্ড থেকে দেহের দিকে যাচ্ছে, সুতরাং এইগুলোকে বলবো আমরা ধমনী। আর হৃৎপিণ্ডে ফিরে আসলে সেগুলো বলবো শিরা। কনসেপ্ট ক্লিয়ার তো? ওকে, এবার দেখো, এই যে একটা পথ, এই পথ দিয়েও কিন্তু রক্ত বের হয়ে যায়, তার মানে কি এটা বের হয়ে যাচ্ছে। যদি বের হয়ে যায়, রক্ত বের হয়ে যায় এই পথ দিয়ে, তাহলে এইটাকে আমরা নিঃসন্দেহে ধমনী বলবো। কেন? হৃৎপিণ্ড থেকে রক্ত বের হয়ে যাচ্ছে, এটা ধমনী। তবে এই ধমনীটা আমার ফুসফুসের সাথে সংযুক্ত, যার কারণে এই ধমনীকে বলা হয় ফুসফুসীয় ধমনী বা পালমোনারি ধমনী। তাহলে এই ধমনীর অপর নাম কি বলতো? আমি বাংলায় লিখলাম ফুসফুসীয়, ফুসফুসীয় ধমনী, ফুসফুসীয় ধমনী। আর এই যে ধমনীগুলো, শিরাগুলো পথে, এই শিরাগুলো পথে হৃৎপিণ্ডের মধ্যে রক্ত আসতেছে, দেখো এই পথ দিয়ে রক্ত হৃৎপিণ্ডের ভিতরে প্রবেশ করে, হৃৎপিণ্ডে রক্ত প্রবেশ করলেই সেটাকে বলবো আমরা শিরা। তাহলে এটাকে বলবো ফুসফুসীয় শিরা, কারণ এই শিরাটা কার সাথে সংযুক্ত আছে? এই শিরাটা সংযুক্ত আছে আমার ফুসফুসের সাথে, সুতরাং এইটাকে বলবো আমরা ফুসফুসীয় শিরা, ফুসফুসীয় শিরা। এই তো, যে পথে রক্ত বের হয়ে গেল সেটা ধমনী, তবে যেটা মানে ফুসফুসের সাথে সংযুক্ত তাকে বলবো ফুসফুসে ধমনী। যে পথ দিয়ে হৃৎপিণ্ডে রক্ত প্রবেশ করে ওইটাকে বলবো আমরা শিরা, তবে ফুসফুস থেকে যে শিরাটা আসতেছে তাকে বলতেছে আমরা ফুসফুসীয় শিরা। ওকে, এই তো মোটামুটি আমার এখানে কিন্তু হৃৎপিণ্ডের যা কিছু ছিল সমস্ত কিছু কিন্তু আমি আইডেন্টিফাই করে ফেলছি। এবার আমি গঠনটা একটু বলে ফেলবো। দেখো আরেকটা জিনিস খেয়াল করে দেখো, যে এই যে ধমনীর সরি হৃৎপিণ্ডের উপরের প্রকোষ্ঠ গুলোর চেয়ে নিচের প্রকোষ্ঠ গুলো কিন্তু বড়, তাই না? নিঃসন্দেহে নিলয়ের যে ফাঁকা জায়গাটুকু, এই ফাঁকা কিন্তু উপরের প্রকোষ্ঠ থেকে বড় হয়। যদিও আমার এখানে অঙ্ক একটু এদিক সেদিক হয়ে গেছে, মনে রাখবা যে অলিন্দের প্রকোষ্ঠ গুলো ছোট, নিলয়ের প্রকোষ্ঠ গুলো বড়। আবার অলিন্দের প্রাচীর দেখো চিকন, অলিন্দের প্রাচীর কেমন? চিকন। কিন্তু নিলয়ের প্রাচীর দেখো তো কত মোটা, তাই না? নিলয়ের প্রাচীর গুলো মোটা হয়। তাহলে অলিন্দের প্রাচীরের তুলনায় নিলয়ের প্রাচীরটা কি হয়? আকারে বড় হয়। তাহলে কি বললাম? অলিন্দের যে গহ্বর বা প্রকোষ্ঠ, এটার তুলনায় নিলয়ের প্রকোষ্ঠ গুলো বড় হয়। অলিন্দের প্রাচীরের চেয়ে নিলয়ের প্রাচীর অনেক পুরু বা মোটা হয়। এবং বাম অলিন্দ, এই পাশটা কি বলতো? বাম। এই ডান পাশটা কি হবে? বাম। তাহলে বাম অলিন্দ, সরি বাম নিলয় ডান নিলয়ের চেয়ে ছোট। এই বাম নিলয়টা ডান নিলয় থেকে কি হবে? আকারে ছোট হবে। ওকে, তাহলে এখানে কিন্তু মোটামুটি আমি সবগুলোর বর্ণনা দিয়ে ফেলছি। এবার যদি তোমাকে বলে যে হৃৎপিণ্ডের চিহ্নিত চিত্র সহ বর্ণনা দাও, তাহলে তুমি কি করবা? এট ফার্স্ট তোমাকে এই চিত্রটা অঙ্কন করতে হবে, অথবা উদ্দীপক থেকে ধরে নিয়ে আসতে হবে যে উদ্দীপকে আলোচিত বিষয়টা হচ্ছে বা অঙ্গটি হচ্ছে হৃৎপিণ্ড, যার মাধ্যমে সারা দেহে রক্ত সঞ্চালিত হয়।
এরপর চিত্ত এঁকে নিচে বর্ণনা করবা যে হৃৎপিণ্ড হচ্ছে রক্ত সংবহন তন্ত্রের প্রধান একটা অঙ্গ এবং এটি ত্রিকোণাকার, মানব দেহে দুই ফুসফুসের নিচের দিকে অবস্থিত। হৃৎপিণ্ডের একটা প্রাচীর আছে, যে প্রাচীরটাকে বলি আমরা পেরিকার্ডিয়াম। কিন্তু হৃৎপিণ্ডের স্তর আছে কয়টা? তিনটা। একদম বাহিরের স্তরটাকে বলি আমরা এপিকার্ডিয়াম, মাঝেরটাকে বলি মায়োকার্ডিয়াম, এবং ভিতরের যে স্তরটা আছে, এই যে ভিতরের যে স্তরটা আছে কে বলি এন্ডোকার্ডিয়াম। হৃৎপিণ্ডের চারটা প্রকোষ্ঠ আছে। উপরের দুইটা প্রকোষ্ঠকে বলা হয় অলিন্দ, নিচের দুই প্রকোষ্ঠকে বলা হয় নিলয়। একটা হচ্ছে ডান অলিন্দ, একটা হচ্ছে বাম অলিন্দ। এটা ডান নিলয় এবং বাম নিলয়। অলিন্দের যে প্রাচীর, তার অলিন্দের যে গহ্বর, সেই গহ্বরটা কি হয়? নিলয়ের চেয়ে ছোট হয়। অলিন্দের যে প্রাচীর, নিলয়ের প্রাচীর চেয়ে কম পুরু হয়, মানে কি নিলয়ের প্রাচীরটা পুরু হয়। এবং দেখো, অলিন্দ এবং নিলয় পরস্পর থেকে পৃথক থাকে, একজনের রক্ত কিন্তু আরেকজনের মধ্যে যাবে না। তো অলিন্দ যেটা মানে পৃথক থাকে সেটা হচ্ছে কি আন্ত নিলয় পর্দা দ্বারা, আন্ত অলিন্দ পর্দা দ্বারা, আর নিচেরটা হচ্ছে আন্ত নিলয় পর্দা দ্বারা। অর্থাৎ দুইটা নিলয়ের মাঝখানে যে পর্দা আছে কি আন্ত নিলয় পর্দা বলতেছি। এবং উপরের যে দুইটা প্রকোষ্ঠ অলিন্দ গুলো পৃথক আছে আন্ত অলিন্দ পর্দা দ্বারা। এরপর আমরা কি বলবো? যে পথে রক্ত হৃৎপিণ্ডে প্রবেশ করে ওই পথটাকে বলি আমরা ধমনী। যে পথ দিয়ে রক্ত বের হয়ে যায় তাকে বলি আমরা যে পথ দিয়ে রক্ত বের হয়ে যায় এটাকে বলি আমরা ধমনী। যে পথে সারা দেহ থেকে রক্ত হৃৎপিণ্ডে আসে এটাকে বলি আমরা শিরা। এবার দেখো, এই ডান অলিন্দ এবং ডান নিলয়ের মাঝখানে যে কপাটিকা আছে, এটা তো বাম, তাই না? এটা বাম। তাহলে বাম অলিন্দ বাম নিলয়ের মাঝখানে বাইকাসপিড কপাটিকা। এই বাইকাসপিড কপাটিকার অপর নাম হচ্ছে কি মাইট্রাল কপাটিকা। আর বাম অলিন্দ পাশে ডান অলিন্দ, ডান অলিন্দ ডান নিলয়ের মাঝখানে যে কপাটিকা সেটা হচ্ছে ট্রাইকাসপিড কপাটিকা বা তিন পাল্লা বিশিষ্ট কপাটিকা। এছাড়াও অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা কিন্তু এখানে আছে। তাহলে মদ্দা কথা কি? মদ্দা কথা হচ্ছে হৃৎপিণ্ডের গঠন তোমাকে বর্ণনা করতে হলে আগে চিত্ত দিবা। চিত্ত দিয়ে এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো বর্ণনা করলেই কিন্তু তোমার হয়ে যাবে। আলাদাভাবে মুখস্থ করার কোনো প্যারা নাই। কেন? তুমি চিত্রের মধ্যে যা কিছু আছে সাজাই গুছাই সেটাই লিখবে। দেখো, আমি একটি বললাম যে হৃৎপিণ্ড মানব দেহের রক্ত সংবহন তন্ত্রের প্রধান অংশ। এটি ত্রিকোণাকার, দুই ফুসফুসের মাঝখানে বাম পাশে অবস্থিত। হৃৎপিণ্ডের বাহিরের আবরণ আছে, পেরিকার্ডিয়াম বলে। হৃৎপিণ্ডের তিনটা প্রকোষ্ঠ আছে, এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম। হৃৎপিণ্ডের চারটা প্রকোষ্ঠ আছে। উপরের দুটাকে বলা হয় অলিন্দ, ডান অলিন্দ ডান নিলয়, বাম অলিন্দ বাম নিলয় বলা হয় নিচের দুটাকে। এবং বাম অলিন্দ বাম নিলয়ের মাঝখানে বাইকাসপিড কপাটিকা এবং ডান অলিন্দ ডান নিলয়ের মাঝখানে ট্রাইকাসপিড কপাটিকা থাকে। এছাড়া কি থাকে? উপরের যে অলিন্দের যে গহ্বর, নিলয়ের গহ্বর ছোট, অলিন্দের প্রাচীর নিলয়ের প্রাচীরের চেয়ে কম পুরু হয়। আবার খেয়াল করো, এই যে এই পাশে কি আছে আমার ডান নিলয়, ডান নিলয় বাম নিলয় থেকে কিন্তু অবশ্যই বড় হয়। হৃৎপিণ্ডের ভিতরে যে নালীপথে রক্ত আসে এগুলো শিরা, আর হৃৎপিণ্ড থেকে যে নালীপথে রক্ত বের হয়ে যায় এটাকে বলা হয় ধমনী। আশা করি তোমরা এই হৃৎপিণ্ডের গঠনটা সুন্দর করে বুঝতে পেরেছো। এবার আমরা শিখবো হৃৎপিণ্ডের মাধ্যমে সারা দেহে কিভাবে রক্ত সঞ্চালন হয়। দেখো, সারা দেহে রক্ত ঘুরে আসতে 1 মিনিটেরও কম সময় লাগে। তাহলে এই রক্তগুলো কিভাবে সারা দেহে ছড়িয়ে পড়ে, সেখান থেকে হৃৎপিণ্ডে কিভাবে আসে, অথবা হৃৎপিণ্ড থেকে সারা দেহে যায় কিভাবে, এই যে রক্ত সঞ্চালনটা, এটা নিয়ে এখন আমরা কথা বলবো। এবার খেয়াল করো, আহ আমাদের রক্ত সঞ্চালন করতে গেলে কিন্তু আগে ফুসফুস সম্পর্কের ধারণা থাকতে হবে। তাহলে আমাদের দুইটা ফুসফুস আছে, এই যে এখানে ফুসফুসীয় শিরা, এই যে দুইটা ফুসফুসীয় শিরার মাঝখানে কিন্তু আসলে আহ এই নালীর সাথে আমাদের দুইটা ফুসফুস আছে, ফুসফুসীয় শিরাও আছে দুইটা, দুই ফুসফুসের মধ্যে দুইটা ফুসফুসীয় শিরা চলে গেছে। আবার ফুসফুসীয় ধমনীও আছে দুইটা। ওকে, এবার তাহলে আমরা কিভাবে রক্ত সঞ্চালন হয় এটা সম্পর্কে স্টাডি করবো। সো এইগুলো একটু মুছে দেবো, কারণ এখানে দেখতে অনেকটা খারাপ লাগছে। হৃৎপিণ্ডের ক্রমাগত সংকোচন এবং প্রসারণের ফলে সারা দেহে কিন্তু রক্ত পরিবাহিত হয়, তাই না? হৃৎপিণ্ডের মাধ্যমে যে রক্ত পরিবাহিত হবে এর ক্রমাগত কি বলতো সংকোচন এবং প্রসারণের ফলে। তো হৃৎপিণ্ডের সংকোচনকে বলি কি আমরা সিস্টোল। হৃৎপিণ্ডের সংকোচনকে বলি আমরা কি সিস্টোল। আর প্রসারণকে কি বলি? প্রসারণকে বলি আমরা ডায়াস্টোল। তাই তোমাকে রক্ত সঞ্চালন বর্ণনা করতে গেলে অবশ্যই সিস্টোল এবং ডায়াস্টোলের বর্ণটা আগে দিতে হবে। তাহলে হৃৎপিণ্ডের সংকোচনটা সিস্টোল আর প্রসারণটা হচ্ছে আমার
ডায়াস্টোল। ওকে, এবার দেখো এই যে হৃৎপিণ্ড যখন প্রথমে কি সংকোচ মানে প্রথমে কি আমার রক্ত সারাতে পরিবাহিত হবে না, রক্তটা আসতে হবে আগে। তো রক্ত আসবে কই থেকে? দুটা জায়গা থেকে রক্ত আসবে আমার দেহের মধ্যে, একটা হচ্ছে ফুসফুস থেকে রক্ত আসবে, আর একটা হচ্ছে দেহকোষ থেকে রক্ত আসবে। সো দেহকোষ থেকে যে রক্তটা আসবে এই রক্তটা দূষিত রক্ত, কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত। কেন? কারণ এই যে অক্সিজেনটা নিলাম এরা ফুসফুসে চলে গেল, ফুসফুস থেকে কিন্তু হার্টে যাবে, হার্ট থেকে আমার দেহকোষে যাবে। কারণ প্রত্যেকটা কোষের শ্বসন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য কিন্তু অক্সিজেন প্রয়োজন। আমাদের দেহের মধ্যে কি আছে? কোষের মধ্যে মাইটোকন্ড্রিয়া আছে, আর মাইটোকন্ড্রিয়ার মধ্যে সবাদ শ্বসন সংঘটিত হয়। এই সবাদ শ্বসনের ফলে আমাদের কোষের মধ্যে যে খাদ্য বস্তুগুলো ছিল এই খাদ্য বস্তুগুলো ভেঙে সেখান থেকে শক্তি তৈরি হবে, এবং উপজাত মানে বাই প্রোডাক্ট হিসেবে, বজ্র পদার্থ হিসেবে কার্বন ডাই অক্সাইড তৈরি হবে। দেখো কার্বন ডাই অক্সাইড যেহেতু বজ্র পদার্থ, এটাকে আমার দেহ থেকে বের করে দিতে হবে, না হলে আমাদের কিন্তু শ্বাসকষ্ট হতে পারে, তার সমস্যা হবে। এই যে রক্তর কার্বন ডাই অক্সাইড আমার দেহের মধ্যে কোষের মধ্যে তৈরি হলো, এটা রক্তের মধ্য দিয়ে কিন্তু আমার হৃৎপিণ্ডে আসবে, হৃৎপিণ্ড থেকে ফুসফুসে যাবে, তারপর সেখান থেকে নাসারন্ধ্র পথ দিয়ে আমার বের হয়ে যাবে। তাহলে ধরে নাও যেহেতু এই পাশে আমি ফুসফুসিও শিরা রেখেছি, আমি ধরে নিলাম যে আমার এখানে একটা কি আছে বলতো, ফুসফুস আছে। এই অংশটা হচ্ছে আমার ফুসফুস, এইটা হলো আমার ফুসফুস। সো এখান থেকে রক্তটা আগে ফুসফুসে প্রবেশ করবে, এখান থেকে রক্তটা ফুসফুসে প্রবেশ করবে। একটু আগে আমি বলেছিলাম হৃৎপিণ্ড থেকে যে নালীগুলো বের হবে ওই নালীগুলোকে বলবো ধমনী, আর ধমনী সর্বদাই অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে। ধমনী কি করে? অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে। কিন্তু শিরা উল্টো কাজ করে, শিরা হচ্ছে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করে। তবে তুমি ধমনীর সাথে যখনই কিছু একটা অ্যাড করে দিবা, যেমন ধরো পালমোনারি ধমনী, পালমোনারি কথার অর্থ ফুসফুসীয় ধমনী, এই ধমনী কিন্তু এখন আর অক্সিজেন পরিবহন করবে না, সে পরিবহন করবে কি? কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত। তাহলে শুধু ধমনী অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে, আর যদি বলি ফুসফুসীয় ধমনী, সেক্ষেত্রে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করবে। আবার শিরা, শুধু শিরা, এই শিরাগুলো সারা দেহকোষ থেকে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ডে নিয়ে আসে। তাহলে হৃৎপিণ্ডে যে নালী আসে সেটাই শিরা, তবে দেহকোষ থেকে আসে, এই জন্য এটাকে শুধু শিরা বলি। তবে ফুসফুস থেকে একটা নালী পথে কিন্তু আমাদের রক্ত আসে, তাই না? এই যে নালীগুলো যাচ্ছে না, এটাকে বলতেছে ফুসফুসীয় শিরা। ফুসফুসীয় শিরা কেন? বলে এই নালীটার সংযোগ কার সাথে বলতো? এই নালীটার সংযোগ হচ্ছে আমার ফুসফুসের সাথে। ফুসফুসে এসে তো রক্ত বিশুদ্ধ হয়, কার্বন ডাই অক্সাইড নাক দিয়ে বের হয়ে যাচ্ছে ট্রাকিয়া শ্বাসনালীর মাধ্যমে, আর অক্সিজেন যুক্ত রক্ত আবার হার্টে যাচ্ছে। তাহলে যে পথ দিয়ে যাচ্ছে এটা ধমনী, সরি এটা শিরা, তবে এর নাম কি বলতো? ফুসফুসীয় শিরা, তাই না? এইটা হলো আমার ফুসফুসীয় শিরা, আর এইটাকে বলতেছি আমরা ফুসফুসীয় ধমনী। ওকে, এবার দেখো এই পাশে ফুসফুস, ফুসফুস তো দুইটা আছে আমাদের, আমি একটা নিয়ে আলোচনা করছি। এই পাশ দিয়ে দেখো যে আমার ধরে নিলাম যে আমার এখানে কি আছে, একটা কোষ আছে, এটা দেহকোষ, এটা হতো কি আমার দেহকোষ। তাহলে দেহকোষে কি দরকার? অক্সিজেন দরকার। দেহকোষে কি দরকার? অক্সিজেন দরকার। অক্সিজেনটা আসবে কই থেকে? হৃৎপিণ্ড থেকে। সো হৃৎপিণ্ড থেকে ওই যে ধমনী বা মহাধমনী গুলো আছে, এই যে আমি ধরলাম যে এই ধমনী পথে আমার রক্তটা দেহকোষে আসবে, দেহকোষে আসবে। তাহলে এখান থেকে কি নিয়ে আসতেছে বলতো? এখানে নিয়ে আসতেছে কি বলতো? অক্সিজেন নিয়ে আসতেছে। এদিকে অক্সিজেন, অক্সিজেন, অক্সিজেন নিয়ে আসতেছে। দেহের মধ্যে অক্সিজেনটা দেওয়ার ফলে সবাদ শ্বসন হবে এবং সেখানে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে দেহকোষের মধ্যে। তাহলে দেহকোষ থেকে এখন কি করতে হবে? এই কার্বন ডাই অক্সাইডটা আমাকে হৃৎপিণ্ডে নিয়ে যেতে হবে, কারণ হৃৎপিণ্ড আবার ফুসফুসের কাছে দিবে। তাহলে খেয়াল করো, এখন এই দেহকোষ থেকে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত, এই যে শিরা ছিল আমাদের নিম্ন মহাশিরা এবং ঊর্ধ্ব মহাশিরা পথে কোথায় প্রবেশ করে বলতো? এই অলিন্দির মধ্যে কিন্তু চলে আসবে, কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ আসবে। অন্যভাবে এই ঊর্ধ্ব মহাশিরা দিয়েও কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত আসবে, কিন্তু নিচ দিয়ে যে নালীটা গেছে ধমনী, এই ধমনী দিয়ে কি যাচ্ছে বলতো? এই ধমনী যাচ্ছে হলো অক্সিজেন সমৃদ্ধ রক্ত। এবার তুমি খেয়াল করো, এই ফুসফুসে দূষিত রক্ত দেওয়া হয়, মানে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ড তাকে দিয়ে দেয়। তাহলে এই পথ দিয়ে আমার প্রবেশ করতেছে কি বলতো? কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত, কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত ফুসফুসে আসতেছে। ফুসফুসে কার্বন ডাই অক্সাইড এসে নাক দিয়ে বের হয়ে যাবে, আর আমরা যে
এই যে অক্সিজেন নিলাম, এটা ফুসফুস থেকে আবার হৃৎপিণ্ডে যাবে। তাহলে এখান দিয়ে যে রক্তটা যাচ্ছে, এই যে রক্ত যাচ্ছে, এই রক্তটা অক্সিজেন নিয়ে যাচ্ছে। এই রক্তটা কি নিয়ে যাচ্ছে? অক্সিজেন। এবার তোমার যদি এই চিত্রটা মাথায় থাকে, তাহলে তুমি এর মধ্য দিয়ে কিভাবে সারা দেহে রক্ত সঞ্চারিত হচ্ছে এটা কিন্তু তুমি ইজিলি বর্ণনা করতে পারবে। ওকে, এবার তাহলে খেয়াল করো, রক্ত সঞ্চালনের কয়েকটা স্টেপ আছে। প্রথমে কি হবে? অলিন্দের সংকোচন হবে, সরি অলিন্দের প্রসারণ হবে। প্রথম স্টেপটা কি? অলিন্দের প্রসারণ। তাহলে 1 নাম্বার স্টেপ অলিন্দের অলিন্দের প্রসারণ। অলিন্দ যদি প্রসারিত হয় তাহলে নিলয় কি হবে? নিলয়ের সংকোচন হবে। তাহলে নিলয়ের সংকোচন। একটা হচ্ছে অলিন্দের প্রসারণ, আর একটা হবে নিলয়ের সংকোচন। খেয়াল করো, তাহলে প্রথম স্টেপ কি হবে? অলিন্দ গুলো প্রসারিত হবে, কারণ রক্ত তো আগে অলিন্দের মধ্যে আসতে হবে, তাহলে জায়গা করে দিতে হবে। যখন প্রসারিত হবে তার মধ্যে চাপের পরিমাণটা কমে যাবে, কিন্তু বাইরে চাপের পরিমাণ বেশি, রক্তটা কোথায় যাবে? অলিন্দের ভিতরে প্রবেশ করবে। এই অলিন্দের ভিতরে যখন প্রবেশ করবে, দুইটা জায়গা থেকে রক্ত প্রবেশ করবে। প্রসারিত হওয়ার সাথে সাথে দেহকোষ থেকে এই যে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত, এইটা কিন্তু আমার এই পাশটাকে কি বলতেছে আমরা? এই পাশটাকে বলছে ডান পাশ, তাই না? এই ডান অলিন্দে প্রবেশ করবে। তাহলে এটা কি আমার বলতো? ডান অলিন্দ, তাই না? ডান অলিন্দ। দেহকোষ থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরার মাধ্যমে অলিন্দে প্রবেশ করলো। ঠিক একই সময়ে ফুসফুস থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত আমার এই যে এই পাশে কি বলতো? বাম অলিন্দে প্রবেশ করবে। কথা ক্লিয়ার তো? তাহলে প্রথম স্টেপটা কি ছিল? অলিন্দের প্রসারণ। উপরে প্রসারিত হবে, নিচে কি হবে? সংকুচিত হবে। ঠিক এই সময় কি হবে? ফুসফুস থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত বাম অলিন্দে প্রবেশ করবে ফুসফুসীয় শিরা দিয়ে, এবং ডান অলিন্দের ক্ষেত্রে কি হবে? দেহকোষ থেকে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরা দিয়ে ডান অলিন্দে প্রবেশ করবে। এরপরে কি হবে? এরপরে যেটা হবে 2 নাম্বার ক্ষেত্রে কি হবে? অলিন্দ এখন কি হবে? সংকুচিত হবে, তাই না? অলিন্দ কি হবে? অলিন্দ অলিন্দের সংকোচন। এবার হবে কি? অলিন্দের সংকোচন। তাই ওই পাশে কি হবে? নিলয়ের প্রসারণ। কি হবে? নিলয়ের প্রসারণ। নিলয়ের প্রসারণ। ওকে, একটু দেখে নি এবার ক্যামেরা ঠিক আছে কিনা। ওকে, ঠিক আছে। তা অলিন্দ যদি সংকুচিত হয়, আরেকবার দেখে আসি। ঠিক আছে, অলিন্দের যদি সংকোচন হয়, নিলয়ের হবে এবার কি বলতো? প্রসারণ। যখন অলিন্দ সংকুচিত হবে, এই যে এই জায়গাতে একটা কপাটিকা ছিল, মনে আছে? ট্রাইকাসপিড কপাটিকা। এখানে ছিল কি? একটা বাইকাসপিড কপাটিকা। অলিন্দ যখন চাপ দিবে, এই চাপের ফলে এই পথগুলো এখন কি হবে? খুলে যাবে। খুলে যাওয়ার সাথে সাথে ডান অলিন্দ থেকে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত আমার ডান নিলয়ে প্রবেশ করবে। এটা তো নিলয়, ডান নিলয়ে প্রবেশ করবে। ঠিক একই সময়ে অক্সিজেন যুক্ত রক্ত বাম নিলয়, বাম অলিন্দ থেকে বাম নিলয়ে প্রবেশ করবে। তাহলে একটা জিনিস খেয়াল করো, বেসিকটা কি? বাম পাশ, বাম অলিন্দ বাম নিলয়, বাম অলিন্দ বাম নিলয় অক্সিজেন সমৃদ্ধ রক্ত সর্বদাই ভরপুর থাকে। ডান অলিন্দ ডান নিলয় সর্বদাই কিন্তু কার্বন ডাই অক্সাইডে ভরা। ব্যাপারকে খেয়াল করছো? তাহলে এই পাশটা আমার কার্বন ডাই অক্সাইডে ভরা, এই পাশটা কি বলতো? আমার অক্সিজেনে ভরা। এবার 3 নাম্বার স্টেপে এসে কি হবে? আবার এখন অলিন্দ কি হবে? এবার নিলয় এখন কি হবে? নিলয় আগে প্রসারিত ছিল, এখন নিলয়ের হবে সংকোচন। 3 নাম্বার স্টেপে কি হবে? এ সংকুচিত হবে। তাহলে এখানে কি হবে? নিলয়ের সংকোচন। এবার হবে কি? আবার নিলয়ের সংকোচন। নিলয়ের সংকোচন। নিলয়ের সংকোচন। এরপর কি হবে? অলিন্দের অলিন্দের প্রসারণ। অলিন্দের প্রসারণ। দেখো খেয়াল করো, যখন অলিন্দ থেকে ডান অলিন্দ থেকে ডান নিলয়ে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত আসলো, বাম অলিন্দ থেকে বাম নিলয়ে অক্সিজেন যুক্ত রক্ত আসলো, সাথে সাথে কিন্তু এই কপাটিকা গুলো বন্ধ হয়ে যাবে। অর্থাৎ এদের রাস্তা এখন কি? ক্লোজ। এদের রাস্তা এখন ক্লোজড হয়ে গেছে, এই বন্ধ হয়ে গেল। যদি বন্ধ হয়ে যায়, তাহলে এই রক্তগুলো কি পূর্বে আবার ওই পজিশনে ফিরে যেতে পারবে? পারবে না। তাহলে এখন কি হবে? যখন নিলয় সংকুচিত হবে, জায়গা সংকুচিত হয়ে আসতেছে, তাহলে কি হবে? চাপ ক্রিয়েট হবে। এই চাপের ফলেই এই যে আমাদের এখানে বাইকাসপিড এবং মানে অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা গুলো ছিল, এই কপাটিকা গুলো খুলে যাবে। দেখো খুলে গেল। এই চাপে কি হলো? অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা ছিল, একটা হচ্ছে মহাধমনীর মুখে, আর একটা হলো ফুসফুসীয় ধমনীর মুখ। দেখো এইটা কিন্তু ফুসফুসীয় ধমনী,
এর মুখে একটা অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা আছে। ঠিক এই জায়গাতে আমার মহাধমনীর মুখেও কিন্তু একটা অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা আছে। তো এই যখন সংকুচিত হলো, এই দুইটা পথ কি হয়ে গেল, মুক্ত হয়ে গেল, খুলে গেল। তখন কি হবে, এই বাম নিলয় থেকে অক্সিজেন যুক্ত রক্ত এই যে ধমনী, এই যে মহাধমনীর মধ্য দিয়ে, এই যে মহাধমনীগুলোর মধ্য দিয়ে, এই ধমনীগুলোর মধ্য দিয়ে, এই ধমনীগুলোর মধ্য দিয়ে এখন রক্ত কি হয়ে যায় বলতো, আবার সারা দেহে ট্রান্সফার হবে, তাই না? অনুরূপ ভাবে ওই একই সময়ে এই পাশে, অর্থাৎ আমার ডান নিলয়ে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত এই ফুসফুসীয় ধমনীর মধ্য দিয়ে দেখো কোথায় প্রবেশ করলো বলতো, এই যে ফুসফুসে আসলো। এবার ফুসফুসে এসে এই ক্ষেত্রে কি হবে, রক্ত বিশুদ্ধ হবে, কার্বন ডাই অক্সাইড চলে যাবে, অক্সিজেন নিয়ে রক্ত আবার ব্যাক করবে, এই পথে রক্ত ব্যাক করবে, অর্থাৎ ফুসফুসীয় শিরা যেহেতু হৃৎপিণ্ডে প্রবেশ করছে, এটা হলো আমার শিরা, এই ফুসফুসীয় শিরা পথে আবার কোথায় আসবে বলতো, বাম অলিন্দে আসবে। ঠিক একই সময়ে এই যে এখান থেকে দেহকোষে যখন মানে অক্সিজেন যুক্ত রক্ত আমার দেহকোষে আসবে, সেখানে শ্বসন হবে, কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে, এই রক্তটা আবার কি করবে, আবার ঘুরে ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরার মাধ্যমে ডান অলিন্দে প্রবেশ করবে। তো এইভাবে হৃৎপিণ্ডের মধ্য দিয়ে ফুসফুস দেহকোষ থেকে রক্ত ঘুরে আসতে 1 মিনিটেরও কম সময় লাগে। 1 মিনিটেরও কম সময় লাগে। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো, আমি যদি এই রক্ত সঞ্চালন প্রক্রিয়াটা আবার ব্যাখ্যা করি, তাহলে কি হবে, প্রথমে কি হবে, অলিন্দের প্রসারণ হবে, অলিন্দ প্রসারিত হবে, নিলয় সংকোচন, অলিন্দ প্রসারিত হলো, নিলয় সংকোচিত হলো, ফুসফুস থেকে ফুসফুসের শিরার মাধ্যমে অক্সিজেন যুক্ত রক্ত বাম অলিন্দে আসলো, এটা বাম অলিন্দ। ঠিক একই সময়ে দেহকোষ থেকে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত ডান অলিন্দে প্রবেশ করলো। এবার অলিন্দ সংকুচিত হবে, নিলয় কি হয়, প্রসারিত হবে। অলিন্দের সংকোচনের চাপে এই যে বাইকাসপিড এবং ট্রাইকাসপিড কপাটিকা এগুলো খুলে যাবে। যখনই খুলে যাবে, তখন এই রক্তগুলো আমার ডান অলিন্দে এবং ডান নিলয় এবং বাম নিলয়ের মধ্যে প্রবেশ করবে। প্রবেশ করার পর সাথে সাথে কি হবে, এই কপাটিকা গুলো আবার বন্ধ হয়ে যাবে, আবার বন্ধ হয়ে যাবে। তাহলে রক্ত তো আবার অলিন্দে ফিরতে পারবে না। তাহলে কার মধ্য দিয়ে প্রবাহিত হবে এখন, এই যে অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা, এই যে অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা, এই কপাটিকা পথে রক্ত কিন্তু এখন বের হয়ে যাবে। সব এই যে ফুসফুসীয় ধমনীর মুখে যে কপাটিকাটা ছিল, অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা, এর ভিতর দিয়ে ফুসফুসীয় ধমনী দিয়ে রক্তটা ফুসফুসে প্রবেশ করবে। ঠিক একই সময়ে বাম নিলয় থেকে অক্সিজেন যুক্ত রক্তটা এই যে কপাটিকা কার মুখে আছে, মহাধমনীর মুখে যে কপাটিকা আছে, এই কপাটিকা দিয়ে রক্তগুলো আমার সারা দেহে ছড়িয়ে পড়বে, মানে দেহ কোষে আসবে, এসে আবার শ্বসন হবে, আবার কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে, এটা আবার আমার ডান অলিন্দে ফিরে যাবে। এখানেও একই কথা, ফুসফুসে এসে কার্বন ডাই অক্সাইড বের হয়ে যাবে, অক্সিজেনটা ধরে নিয়ে সে আবার কোথায় আসবে, বাম অলিন্দে আসবে। এইভাবে ঘুরে আসতে পুরো প্রক্রিয়াটা সম্পন্ন হতে কিন্তু প্রায় 1 মিনিটেরও কম সময় লাগে। আশা করি তোমরা এই হৃৎপিণ্ডের মাধ্যমে কিভাবে সারা দেহে রক্ত সঞ্চালন হয় এই বিষয়ে বুঝতে পেরেছো। এবার আমরা এই ধমনী এবং শিরা নিয়ে কথা বললাম, এটা একটু কথা বলবো। দেখো, মানব দেহের মধ্যে 3 ধরনের রক্তের নালিকা আছে। একটা হচ্ছে ধমনী, আর একটা শিরা, আর একটা হলো কৈশিক জালিকা। এই 3 ধরনের রক্তের নালী আছে। তো পরীক্ষায় তোমাদের যেটা আসে, যে ধমনী এবং শিরার মধ্যে পার্থক্য আসে। কিসের মধ্যে পার্থক্য আসে বলতো, ধমনী এবং শিরার মধ্যে পার্থক্য আসে। ধমনী এবং শিরার মধ্যে পার্থক্য পড়ো, তাহলে তোমাকে 4টা পার্থক্য মনে রাখতে হবে। তুমি 2 মার্কের জন্য 3টা 4টা দিয়ে দিবা। ধমনী, আর এক পাশে কি হয় বলতো, শিরা। তাহলে এটা ধমনী, এটা হলো আমার শিরা। এবার খেয়াল করো, প্রথমে তো ধমনী এবং শিরার মাধ্যমে একটা পার্থক্য হয়ে যায়। কি বলতো, হৃৎপিণ্ড থেকে যে নালীপথে সারা দেহে অক্সিজেন যুক্ত রক্ত পরিবাহিত হয় তাকে বলি আমরা ধমনী। আর শিরা কি, দেহকোষ থেকে যে নালীপথে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ডে প্রবেশ করে ওইটাকে বলি আমরা শিরা। তা 2 নম্বর পার্থক্য কি হতে পারে, ধমনী অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে, শিরা কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করে। এটা গেল হচ্ছে 2 নম্বর পার্থক্য। এবার খেয়াল করো, এখানে কিন্তু আমরা বলছিলাম যে ফুসফুসীয় ধমনী আর ফুসফুসীয় শিরা এরা কিন্তু ব্যতিক্রম। ধমনী অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করেছিল, কিন্তু পালমোনারি ধমনী কি করবে, ওরা কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করবে। ওর ঠিক উল্টো, শিরা এরা কি করেছিল বলতো, কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করেছিল, কিন্তু এখন কি হবে, উল্টো কাজ করবে। কি করবে, এ এখন অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করবে।
এবার ধমনীর যে প্রাচীর, ধমনীর প্রাচীরটা কি হয়, ধমনীর প্রাচীর অনেক মোটা। ধরো এইটা হচ্ছে আমার ধমনী, এইটা হচ্ছে আমার শিরা। তো ধমনীর যে প্রাচীরটা সেটা কি হয়, অনেক পুরু হয়, অনেক পুরু। যদি পুরু হয় তাহলে তার ভিতরে যে ফাঁকা জায়গাটা আছে, এই ফাঁকা জায়গাটাকে বলি আমরা লুমেন। তাহলে এই ফাঁকা জায়গা কি বলি বলতো, লুমেন। এর নামটা কি বলতো, লুমেন। লুমেন। ওকে, এই ফাঁকা গহ্বরটাকে বলি আমরা হচ্ছে লুমেন। তাহলে ধমনী মোটা হওয়ার কারণে তার লুমেনটা কি ছোট হবে, কিন্তু শিরার প্রাচীরটা পাতলা, যার কারণে এই লুমেনটা কি হবে, বড়। তাহলে এই যে লুমেন দেখো অনেক বড়, এর লুমেন অনেক বড়। তাহলে ধমনীর প্রাচীর, এই প্রাচীরটা কি হয়, প্রাচীরটা পুরু হয়, প্রাচীরটা পুরু হয়, কিন্তু এর যে প্রাচীর সেই প্রাচীরটা কি হয় বলতো, পাতলা। এই প্রাচীরটা হবে পাতলা। আবার কি বললাম, প্রাচীর যদি পুরু হয় তার লুমেনটা কি হবে, অনেক মোটা। দেখো ছোট হয়ে গেছে কিন্তু গহ্বরটা, তাহলে এর লুমেনটা কি হবে, এর লুমেন হবে ছোট, এর লুমেন হবে ছোট। তাহলে এর লুমেনটা কি হবে, এর লুমেনটা হবে হচ্ছে বড়। এই তো হয়ে গেল। তাহলে এই ধমনী শিরার মধ্যে কিন্তু আমার 5টা পার্থক্য হয়ে গেছে, দরকার কি 4টা পার্থক্য হয়ে গেছে। আর একটা গুরুত্বপূর্ণ কথা আছে, সেটা কি, ধমনীর, ধমনীতে কিন্তু কোনো কপাটিকা থাকে না। যেখানে যেরকম কপাটিকা ছিল, তো ধমনীতে কিন্তু কপাটিকা নাই। তাহলে তুমি মনে রাখবা, যেখানে পার্থক্যের মধ্যে পড়বা, 6 নম্বর পার্থক্য কি, এর কপাটিকা নাই, কপাটিকা নেই। কিন্তু শিরার কিন্তু কি আছে বলতো, শিরার হচ্ছে কপাটিকা আছে। তাহলে এর কপাটিকা আছে। আশা করি এই সম্পূর্ণ ক্লাসটা তোমরা দেখতে খুব সুন্দর করে বুঝতে পেরেছো। তবে তোমাদের জন্য একটা এই যে পুরো প্রক্রিয়াটাতে পড়লাম তার একটা ছোট্ট একটা ভিডিও দেখেই আজকে আমার ভিডিও শেষ করবো। দেখো, আমাদের দেহের মধ্যে কিভাবে রক্ত সঞ্চালিত হয় তার একটা ভিডিও তোমাদের আমি দেখাতে চাচ্ছি। এটা দেখলে হয়তো তোমাদের একটু উপকার হবে। দেখো, এইটা আমাদের এই যে আমাদের এইটা রাইট ভেন্ট্রিকল। ভেন্ট্রিকল মানে হচ্ছে নিলয়। আর এই ঘরটাকে বলতেছে কি আমরা অলিন্দ, তাই না? এই যে 4টা ঘর আছে, এই একটা ঘর, এই একটা ঘর, এই একটা ঘর, এই একটা ঘর। দেখো এই যে কপাটিকা, এইটা কিন্তু আমার কপাটিকা, তাই না? আবার এই যে এখানেও একটা কপাটিকা আছে, মহাধমনী মুখে কপাটিকা আছে। আবার এদিকে ফুসফুসীয় ধমনীর মুখে কি কপাটিকা আছে। এটা লেফট অ্যাট্রিয়াম মানে অলিন্দ। অ্যাট্রিয়াম কথার অর্থ হচ্ছে অলিন্দ। আর এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল মানে বাম নিলয়। ওকে, এবার দেখো রক্তগুলো কিভাবে পরিবাহিত হচ্ছে। দেখো এই যে এখানে খেয়াল করে দেখো যে রক্তটা কি হচ্ছে, এই দিক থেকে এটা কিন্তু ফুসফুসীয় শিরা, ফুসফুসীয় শিরার মাধ্যমে রক্তটা অলিন্দে আসে, সেখান থেকে বাম নিলয় এই যে কপাটিকা পথে আসে। আর এখান থেকে কি হয়, ঊর্ধ্ব শিরা এবং নিম্ন মহাশিরা, এই যে নিম্ন মহাশিরা এবং এটা ঊর্ধ্ব মহাশিরা দিয়ে রক্ত এসে কোথায় আসতে বলতো, এই কপাটিকা দিয়ে ডান অলিন্দ থেকে ডান নিলয়ে আসতেছে। আসার পর কি হয়, দেখো আসার পর যেটা হবে, এবার খেয়াল করো, এই কপাটিকা কিন্তু বন্ধ হয়ে গেছে। এই যে বাইকাসপিড আর ট্রাইকাসপিড কপাটিকা কি বন্ধ হয়ে গেল না? এবার রক্তটা কোথায় পরিবাহিত হচ্ছে, খেয়াল করো তো। এই রক্তটা যাচ্ছে হচ্ছে আমার এই যে, এটা হলো, এই জায়গাটার নাম হচ্ছে ফুসফুসীয় ধমনী। সো এই ফুসফুসীয় ধমনী, এই যে আওয়াটা লেখা আছে, আওয়াটা মানে ধমনী, এই ফুসফুসীয় ধমনীর মাধ্যমে রক্ত এখন কোথায় যাচ্ছে, ফুসফুসে যাচ্ছে। আর এই পাশে দেখো, এই যে কপাটিকা পথ দিয়ে যে রক্তটা যাচ্ছে, এটা হচ্ছে এই যে পথে যাচ্ছে, এটা হচ্ছে আমার মহাধমনী, তাই না? এটা হচ্ছে মহাধমনী। সো এইটার মধ্য দিয়ে রক্তটা আমার সারা দেহে কিন্তু ছড়িয়ে পড়ছে। ভিডিওতে দেখো আরেকবার, দেখো রক্ত কিন্তু সুন্দর করে এই যে কপাটিকা, কপাটিকা পথ দিয়ে রক্ত আসতেছে। তো এইভাবে ঘুরে ঘুরে পুরো দেহ একবার ঘুরে আসতে রক্তটা 60 সেকেন্ডেরও কম সময় লাগে। সো আশা করি তোমরা সুন্দর করে বুঝতে পেরেছো। তবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার দিয়ে পাশে থাকবা। আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে, এই চ্যানেলের নাম হচ্ছে অনলাইন শিক্ষা। আর একটা পেজ আছে, রানা সায়েন্স একাডেমি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবা। আর এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের সাথে কানেক্টেড থাকতে হবে। সো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।